নমস্কার। আমরা আজকে যে বিষয়টি নিয়ে চর্চা করব বা আলোচনা করব সে বিষয়টি হচ্ছে নেচার অফ ম্যানেজমেন্ট। নেচার অফ ম্যানেজমেন্ট বিষয়টি আলোচনা করার পূর্বে আমরা সংক্ষেপে একটু জেনে নেব যে ম্যানেজমেন্ট বিষয়টি কী। সাধারণভাবে আমাদের মনে রাখা দরকার যে ম্যানেজমেন্ট বলতে সাধারণভাবে সেই প্রক্রিয়াকে বোঝায় বা এটি একটি কতগুলি গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটির কম্বিনেশন, যে কম্বিনেশনের মধ্য দিয়ে এই ম্যানেজমেন্ট প্রসেসটা বা ম্যানেজমেন্টের যে মৌলিক যে কাজগুলি সে কাজগুলি সম্পন্ন হয়। তো সহজে সংক্ষেপে আমরা কতগুলি বিষয় বলি যে কতগুলি প্রসেস আছে, সেই প্রসেস বা অ্যাক্টিভিটি রয়েছে, সে অ্যাক্টিভিটির কম্বিনেশান হচ্ছে ম্যানেজমেন্ট। অর্থাৎ কোনো টার্গেট অবজেক্টিভ বা কোনো ডিজায়ার্ড অবজেক্টিভ, এই টার্গেট অবজেক্টিভ বা ডিজায়ার্ড অবজেক্টিভ ফুলফিল করার জন্য যখন কতগুলো অ্যাক্টিভিটি করা হয়, স্পেসিফিক অ্যাক্টিভিটি করা হয়, যেমন ধরা যাক একটি হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং একটি গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, যেটি হচ্ছে ম্যানেজমেন্ট প্রক্রিয়ার একটি অত্যন্ত আবশ্যক একটা প্রসেস। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যেমন হচ্ছে অর্গানাইজ করা, অর্গানাইজিং এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ টাস্ক হিসেবে ধরা হয়। তৃতীয় গুরুত্বপূর্ণ টাস্ক যেটি সেটি হচ্ছে ডাইরেক্টিং বলে একটি প্রসেস রয়েছে, সে প্রসেস বা অ্যাক্টিভিটি রয়েছে। এরপরে চতুর্থ গুরুত্বপূর্ণ কাজটিকে যেমন বলা হয় মোটিভেট করা, মোটিভেটিং। এখানে মোটিভেটিং বিষয়টি যেমন হচ্ছে এখানে তিনটি শব্দের সাথে তিনটি শব্দ দিয়ে এই একটি প্রক্রিয়াকে বিশেষিত করা যেতে পারে, সেটি হচ্ছে ডাইরেক্টিং, তারপর বলা যেতে পারে যেমন মোটিভেটিং। আর হচ্ছে 3 নম্বর যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে স্টাফিং। এরকম তিনটি গুরুত্বপূর্ণ টার্মসের মধ্য দিয়ে বা তিনটে গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটির মধ্য দিয়ে একটি বিশেষ কর্মপদ্ধতিকে বা কর্মপ্রণালীকে চিহ্নিত করা যায়। চতুর্থ গুরুত্বপূর্ণ কাজটি সেটি কন্ট্রোলিং। এই হচ্ছে মোটামুটি যে ম্যানেজমেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে, ম্যানেজমেন্ট বলতে সাধারণভাবে আমরা যেটা বুঝি যে এই কতগুলি অ্যাক্টিভিটির কম্বিনেশন হচ্ছে ম্যানেজমেন্ট। অর্থাৎ যখন কোনো কিছু কাজ আমরা ম্যানেজ করতে চাইছি বা পরিস্থিতিকে ম্যানেজ করতে চাইছি বা ঘটনাকে ম্যানেজ করতে চাইছি বা কোনো ব্যক্তিকে ম্যানেজ করতে চাইছি, সেক্ষেত্রে সবার আগে আমরা ম্যানেজ করার পূর্বে আমাদেরকে সবার আগে ভেবে নিতে হবে যে পুরো বিষয়টিকে আমাকে প্ল্যান করতে হবে। আর প্ল্যান বলতে সাধারণভাবে সেই প্রক্রিয়াকে বোঝায় যে প্রক্রিয়ার মাধ্যমে মূলত আমি একজন ব্যক্তি হিসেবে যখন বিষয়টিকে দেখছি বা ব্যক্তি হিসেবে যখন সেই কাজটি সম্পাদন করতে চাইছি অর্থাৎ ম্যানেজ করতে চাইছি, সেক্ষেত্রে আমাকে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করার প্রাসঙ্গিকতা বা আবশ্যিকতা রয়েছে, এবং সে কাজগুলি আমি কিভাবে সিকোয়েন্সিয়ালি প্রথমে ধাপে ধাপে আমি কিভাবে কাজগুলি সম্পন্ন করব, এবং সম্পাদন করতে গিয়ে যদি কোনো রকমের নেগেটিভ এফেক্ট ক্রিয়েট হয় বা কোনো রকমের অনভিপ্রেত আউটকাম আমার সামনে আসে, তাহলে সেক্ষেত্রে সেই অনভিপ্রেত আউটকামকে কী করে আমি ওভারকাম করব, কিংবা সেই আমার অবাঞ্ছিত যে সমস্ত ঘটনাগুলি বা পরিস্থিতিগুলি আমার সামনে আসবে সেগুলোকে কী করে আমি এড়িয়ে যাব বা সেগুলোকে কী করে বাইপাস করব, ইত্যাদি সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু আমার প্ল্যান করা দরকার। পাশাপাশি যেমন দরকার রয়েছে যে আমার কাছে যে সমস্ত রিসোর্সগুলি রয়েছে, সে কতগুলি যে রিসোর্সগুলি আমার কাজকে অনেক বেশি ত্বরান্বিত করতে পারে বা আমার কাজকে অনেক বেশি প্রগ্রেসিভ করে তুলতে পারে। আবার এরকম কিছু রিসোর্স রয়েছে যেগুলো হয়তো অ্যাপ্রোপ্রিয়েটলি ইউটিলাইজ হয়নি বা সেগুলো রয়ে গেছে, যেটি ইউটিলাইজ করার সম্ভাবনা রয়েছে কিন্তু তৎসত্ত্বেও সেগুলি ইউজ হয়নি। সেই সমস্ত নন ইউজেবল বা নন ইউটিলাইজড যে সমস্ত রিসোর্সগুলি রয়েছে সেই রিসোর্সগুলিকেও কাজে লাগাতে হবে ইত্যাদি ওভারঅল বিষয়গুলি সম্পর্কে প্ল্যান করা। এবং এই প্ল্যান করার পরিপ্রেক্ষিতে আমরা কিভাবে কাজ করার সময় এই পুরো টোটাল মেকানিজম, টোটাল প্রসেস বা টোটাল সিকোয়েন্সগুলোকে স্পেসিফিক্যালি সেগুলোকে অর্গানাইজ করতে হয়। অর্গানাইজ করা মানে হচ্ছে এলোমেলো নয়, সবগুলোকে লজিক্যালি সাজিয়ে নেওয়া।
আমি কোনো একটি কাজ করব, কেন করব, তার পেছনে যুক্তি কী রয়েছে। এই যুক্তি, এই কেন শব্দটি দিয়ে, অর্থাৎ হোয়াই আমি এই 1 নম্বর কাজটা করব, হোয়াই 2 নম্বর কাজটা করব, হোয়াই 3 নম্বর কাজটা করব, কেন করব, এইটাকে প্রত্যেকটি সিকোয়েন্স বা প্রত্যেকটি যে প্রত্যেকটি অর্ডার যখন লজিক্যালি সাপোর্টেড হবে এবং লজিক্যালি অ্যাকসেপ্টেড হবে, তখন সেরকমভাবে যখন অর্ডারটাকে সিকোয়েন্সিয়ালি ডিজাইন করা হবে, তখন সেটিকেই সাধারণভাবে কী বলা হচ্ছে, অর্গানাইজ করা। তৃতীয় যে কাজটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে যে আমার ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা দেখা যায় যে বহু সংখ্যক হিউম্যানিস্টিক রিসোর্স বা মানুষের উপস্থিতি রয়েছে বা থাকে। কোনো একটি অর্গানাইজ গ্রুপ হোক বা কোনো একটি প্রতিষ্ঠান হোক, সেখানে আমরা কিন্তু মানুষের উপস্থিতিটাকে স্পষ্টভাবে দেখতে পাই। সেই মানুষকে আমাদেরকে কি করতে হয়, বা ব্যক্তির এফোর্টকে, তার ভাবনা চিন্তাকে, তার মানসিকতাকে, তার চাওয়া পাওয়াকে আমাকে ম্যানেজ করতে হয়। এবং ম্যানেজ করতে গেলে প্র্যাকটিক্যালি কী করতে হবে, সেই যে ভাবনা, তার যে চিন্তাভাবনা, তার যে থটস, তার যে পছন্দ অপছন্দের বিষয়, তার যে ফিলোসফিক্যাল কনসেপ্ট, তার যে নলেজের জায়গাগুলি রয়েছে, সেগুলোকে আমাকে কি করতে হয়, সেগুলোকে আমাকে অ্যাপ্রোপ্রিয়েটলি আমাকে রেগুলেট করতে হবে, রেগুলারাইজ করতে হবে। এই রেগুলেট করা বা রেগুলারাইজ করার ক্ষেত্রে এই যেমন হচ্ছে মোটিভেট করা, ডাইরেক্টিং, স্টাফিং, এই যে কাজগুলি কিন্তু প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত। প্রকৃতপক্ষে এই ডাইরেক্টিং, মোটিভেটিং বা স্টাফিংয়ের মধ্য দিয়েই কিন্তু আমরা এই রেগুলারাইজ করা বা রেগুলেট করার কাজটি কিন্তু সম্পাদিত হয়ে থাকবে। পাশাপাশি হচ্ছে যাতে নন ডিজায়ারেবল এফেক্ট ক্রিয়েট না হয়, সেই বিষয়টিকে দেখার জন্য নন ডিজায়ারেবল কম্পোনেন্টগুলো যাতে কোনোভাবে পুরো এই ম্যানেজমেন্টের যে অ্যাক্টিভিটি, এই ম্যানেজমেন্ট অ্যাকশনের মধ্যে যাতে কোনোভাবে প্রবেশ না করতে পারে, সেই জন্য পুরো সিচুয়েশন বা কোনো ফ্যাক্টসকে কন্ট্রোল করার প্রাসঙ্গিকতাও রয়েছে। তো যাই হোক, সহজভাবে বলতে গেলে যে এই হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু এই কতগুলি নর্মাল বা কতগুলি টেকনিক্যাল কাজ রয়েছে, যে কাজগুলির মধ্য দিয়ে আমরা ম্যানেজমেন্টের কাজটি সম্পাদন করে থাকি। এরপরে আজকে আমরা আলোচনা করব যে ম্যানেজমেন্টের আর কতগুলি গুরুত্বপূর্ণ প্রকৃতি রয়েছে, যে প্রকৃতির মধ্য দিয়ে বা তার যে বৈশিষ্ট্য রয়েছে, যেগুলির মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে ম্যানেজমেন্টটা আসলে কি, এবং ম্যানেজমেন্টটা যখন আমরা ফলো করব, আমার দৈনন্দিন জীবনের সমস্ত চাওয়া পাওয়া থেকে শুরু করে এভরিথিং যখন আমরা পূরণ করতে চাইব, তখন ম্যানেজমেন্টের এই কনসেপ্টগুলো বা আইডিয়াগুলি আমাকে বিশেষভাবে কাজে লাগবে। প্রথম যে পয়েন্টটি সম্পর্কে আমরা আলোকপাত করব সেটি হচ্ছে ম্যানেজমেন্ট সম্পর্কে বলা হয়েছে বা তার নেচার সম্পর্কে বলা হয়েছে সায়েন্টিফিক ম্যানেজমেন্টকে বলা হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ স্কিল, সায়েন্টিফিক স্টাডি অফ স্কিলস টু নো কি জানবো আমি, টু নো অ্যান্ড ইমপ্লাই, মানে টু নো অ্যান্ড imply them appropriately। এই যে প্রথম যে বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে বা প্রথম যে প্রকৃতির কথাটি বলা হচ্ছে যে ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্টটা হচ্ছে সায়েন্টিফিক স্টাডি। এখানে কিন্তু এক্সপেরিমেন্টেশনের যে পলিসি বা নীতিগুলি রয়েছে, সেগুলো এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাই, তার প্রেজেন্সটা আমরা স্পষ্টভাবে দেখতে পাই। এখানে কি করা হয়, এখানে যেমন এখানে এক্সপেরিমেন্টেশনের পাশাপাশি যখন এক্সপেরিমেন্ট চলে আর কি, ম্যানেজমেন্টের বিভিন্ন কাজগুলি করার সময় যে এক্সপেরিমেন্ট চলে, তখন সে পুরো বিষয়টিকে প্রপারলি বা স্পেসিফিক্যালি অবজার্ভ করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্তে পৌঁছানো হয়। এই তিনটি মেকানিজম বা তিনটি প্রসেসের প্রয়োগ কিন্তু আমরা ম্যানেজমেন্ট সায়েন্সে স্পেসিফিক্যালি দেখতে পাই। এখানে তাই বলা হয়েছে যে ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট হচ্ছে এখানে একটা অনুশীলন করা হয়। কি অনুশীলন করা হয়, যে আমরা জানবো যে না তো আমার কিছু কাজ আছে, আমার কতগুলো অবজেক্টিভ আছে, সেই অবজেক্টিভগুলোকে আমাকে ফুলফিল করতে হবে, স্কিলফুলি ফুলফিল করতে হবে। তাহলে আমি কি ধরনের স্কিল আমি জেনারেট করব, কি ধরনের স্কিল আমি বিল্ড করব, এবং সেই স্কিল বিল্ড করার জন্য আমার কি করণীয় আছে, কি কাজ করতে হবে, কত রকমের স্কিলস রয়েছে। ধরা যাক আমি ধরে নিই একটা অ্যাকশান রয়েছে, ধরা যাক অ্যাকশান নাম্বার মানে A1 নামক একটি কাজ রয়েছে। এই কাজটিকে কন্ডাক্ট করার জন্য, এই কাজটিকে ঠিকঠাকভাবে সম্পাদন করার জন্য, এই কাজটির সাথে কতগুলো গুরুত্বপূর্ণ অবজেক্টিভ রিলেটেড রয়েছে। এই কাজটি করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে দেখতে হবে যে এই কাজটি অ্যাপ্রোপ্রিয়েটলি করতে গেলে অনেকগুলি স্কিল রয়েছে। ধরা যাক স্কিল 1, স্কিল 2, স্কিল 3, স্কিল 4, এরকম অনেকগুলো স্কিল রয়েছে। তো এই স্কিলগুলির মধ্যে প্রথমে হচ্ছে জানতে হবে যে আমার কতগুলি স্কিল রয়েছে।
সেটি জানবো কিভাবে? সেটিকে আমাকে সায়েন্টিফিক্যালি জানতে হবে, লজিক্যালি জানতে হবে, অবজেক্টিভ ওয়াইজ আমাকে জানতে হবে। এই যে কতগুলি স্কিল আছে, সবার আগে আমাকে সেই স্কিলগুলোকে খুঁজে বের করা, এবং তারপরে শুধু খুঁজে বার করলেই হবে না, এই স্কিলগুলির মধ্যে আমাকে দেখে নিতে হবে যে কোন স্কিলটি স্পেসিফিক্যালি সিগনিফিক্যান্ট আমার এই কাজটি করার জন্য। কারণ আমাকে স্কিলটা শুধু জানলেই হবে না, এখানে যেমন বলা হচ্ছে যে স্টাডি অফ স্কিলস টু নো, শুধু জানলেই হবে না, সেটাকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই করতে হবে। সেই স্কিলগুলি এই কাজটি করার জন্য, এই কাজটিকে যথার্থভাবে সম্পাদন করার জন্য সেই স্কিলগুলিকে আমি কিভাবে অ্যাপ্লাই করব, সেগুলোকে কিভাবে ফলো করব, সেগুলোকে কিভাবে আমি কাজে লাগাবো, সে সম্পর্কে আমাকে একটা সায়েন্টিফিক সিদ্ধান্তে আমাকে বৈজ্ঞানিক একটা সিদ্ধান্তে পৌঁছাতে বিশেষভাবে সাহায্য করে যে অনুশীলন পদ্ধতি, সেই অনুশীলন পদ্ধতি হচ্ছে ম্যানেজমেন্ট। অর্থাৎ ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারবো যে একটি কাজ করার জন্য কত রকমের স্কিল দরকার হতে পারে, এবং সেই স্কিলগুলো কি নেচারে রয়েছে, সেই স্কিলের প্রকৃতি কি রয়েছে, সেই স্কিলগুলোকে কি করে অ্যাপ্লাই করতে হবে, সেই স্কিলগুলোকে আমি যদি প্রয়োগ করি তাহলে কি ধরনের সিগনিফিক্যান্ট রেজাল্ট আসতে পারে, সেখানে কি ধরনের তাৎপর্যপূর্ণ রেজাল্ট আসতে পারে, বা কোন ধরনের বাধা বিপত্তি আসতে পারে কি পারে না, সে সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বা সেইগুলি সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু আমাকে যে বিষয়টির উপর নির্ভর করতে হয় সেটি হচ্ছে ম্যানেজমেন্ট সায়েন্স হচ্ছে এমন একটা সায়েন্টিফিক স্টাডি যেখানে মূলত এই বিষয়গুলি নিয়ে চর্চা করা হয়। এটি আমাদেরকে মনে রাখা দরকার। তাহলে ধরা যাক যে আমি দৈনন্দিন জীবনের কোনো সমস্যার যদি সমাধান করতে চাই, বা কোনো একটা জটিল বা একটা ডিফিকাল্ট কন্ডিশন থেকে আমি নিজেকে যদি সারভাইভ করতে চাই, ডিফিকাল্ট কন্ডিশন থেকে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু সেই ম্যানেজমেন্ট সায়েন্সকে যদি যথার্থভাবে আমি সায়েন্টিফিক্যালি স্টাডি করি, তাহলে কিন্তু আমার কাছে অনেকগুলি স্কিল আসবে, স্কিলের নেচার আসবে, স্কিল সম্পর্কে কনসেপ্ট আসবে, এবং সে কোন স্কিলটা কতটা তাৎপর্যপূর্ণ হবে বা হবে না সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে আমি সমর্থ হবে, ইত্যাদি কাজগুলি করতে আমাকে প্র্যাকটিক্যালি সাহায্য করছে ম্যানেজমেন্ট। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটি ম্যানেজমেন্ট বিষয়ক আলোচনাটিকে আমাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে সাহায্য করবে, বা এর প্রকৃতি সম্পর্কে আমার একটা স্বচ্ছ ধারণা গঠন করতে সাহায্য করবে, সেটি সম্পর্কে আমরা আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে আলোচ্য বিষয়টি, সেটি হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়টি হিসেবে বলা হচ্ছে যেমন হচ্ছে স্টাডি। ম্যানেজমেন্ট কি? Management is a study of effective approach, study of effective approaches, অর্থাৎ আমরা কাজ করতে গেলে আমাদের অনেকগুলো অ্যাপ্রোচ বা কতগুলো কর্মপন্থা বা কর্মপদ্ধতিকে আমাকে ফলো করতে হয়। অ্যাপ্রোচ টু প্ল্যান, হ্যাঁ, আমরা যেটা নিয়ে আজকে শুরু করেছিলাম, একই রকমভাবে অর্গানাইজ করার ক্ষেত্রে কতগুলো অ্যাপ্রোচ রয়েছে, ডাইরেক্ট করার ক্ষেত্রে অনেক রকমের অ্যাপ্রোচ রয়েছে, অনেক থিওরি রয়েছে, অনেক ডাইমেনশন রয়েছে, মোটিভেট করার ক্ষেত্রে অনেক রকমের থিওরি রয়েছে, অনেক ডাইমেনশন রয়েছে, একই রকমভাবে কন্ট্রোলিংয়ের ক্ষেত্রেও অনেক রকমের মোটিভ রয়েছে, অনেক রকমের অ্যাপ্রোচেস রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে ম্যানেজমেন্টের যে গুরুত্বপূর্ণ কাজগুলি, গুরুত্বপূর্ণ কতগুলি অ্যাক্টিভিটির কম্বিনেশন, প্ল্যানিং অর্গানাইজিংয়ে যে কম্বিনেশন রয়েছে, তো অ্যাপ্রোচ আমার প্ল্যানিংয়ের অনেক রকমের অ্যাপ্রোচ রয়েছে। তো আমাকে যে প্ল্যানিংয়ের অ্যাপ্রোচ হোক, বা অর্গানাইজিংয়ের অ্যাপ্রোচ হোক, বা ডাইরেক্টিংয়ের হোক, মোটিভেটিংয়ের হোক, এই সমস্ত অ্যাপ্রোচগুলো প্র্যাকটিক্যালি আমি কিসের ভিত্তিতে বুঝবো? আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমার ডিজায়ার্ড অবজেক্টিভ কী রয়েছে, আর আমার হচ্ছে কি অ্যাকশান রয়েছে, আমার অ্যাকশান কি রয়েছে। এই যে অ্যাকশান রয়েছে আর ডিজায়ার্ড অবজেক্টিভ রয়েছে, তো এই যে অ্যাকশানকে কন্ডাক্ট করার জন্য, অ্যাকশানটা করার জন্য বা অ্যাক্টিভিটিগুলি করার জন্য, হ্যাঁ, আমার অ্যাক্টিভিটিগুলি করার জন্য আমার এই প্রত্যেকটি জিনিসই আমাকে করতে হবে। প্ল্যানিং তো করতে হবে, অর্গানাইজিং করতে হবে, হ্যাঁ, তারপর হচ্ছে মোটিভেটিং করতে হবে, ডাইরেক্টিং করতে হবে, কন্ট্রোলিং করতে হবে। এই সমস্ত কাজগুলি আমাকে করতে হবে। তাহলে করতে গেলে আমাকে বিচার করে দেখে নিতে হবে যে এই প্ল্যানিং এই অ্যাকশানের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ যখন আমি অ্যাপ্রোচগুলিকে বিচার করার সময় আমার কাছে নর্মস বা প্যারাডাইম হিসেবে বা প্যারামিটার হিসেবে কি কাজ করবে না, তো অ্যাকশান, কোন অ্যাকশানের পরিপ্রেক্ষিতে প্ল্যান হবে,
এই অ্যাকশনের সাথে অ্যাসোসিয়েটেড বা অ্যাকশনের যে নেচার বা ডিজায়ার্ড অবজেক্টিভের যে নেচার, সে নেচার অনুসারে কিন্তু আমাকে প্ল্যানিং করতে হবে। সেই নেচার অনুসারে বা অ্যাকশনের নেচার অনুসারে বা অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাকে অর্গানাইজ করতে হবে। অর্থাৎ আমি কাকে অর্গানাইজ করব, যে মানুষগুলি রয়েছে সে মানুষগুলি আসলে কি, তাদের দর্শন কেমন রয়েছে, তাদের চিন্তাভাবনা কী রয়েছে, সেগুলিকে ভালো করে বুঝে নিয়ে তবে আমাকে ঠিক করতে হবে যে অর্গানাইজটা কীভাবে করব। একই রকমভাবে যে মানুষগুলি বা যে হিউম্যান রিসোর্স বা নন হিউম্যান রিসোর্সটিক মেটেরিয়ালিস্টিক রিসোর্সগুলি রয়েছে সেগুলোকে কাজে লাগানোর ক্ষেত্রে বা হিউম্যানিস্টিক রিসোর্সগুলোকে কাজে লাগানোর ক্ষেত্রে আমাকে মোটিভেট করতে হয়। তাহলে মোটিভেট করতে গেলে আমার অনেক রকমের মেকানিজম রয়েছে, অনেক রকমের প্রসেস রয়েছে, অনেক রকম থিওরি রয়েছে, মডিউল রয়েছে। তাহলে আমাকে জানতে হবে যে কোন মডিউল বা কোন মেকানিজম বা কোন প্রসেসটা আমার এই কাজটা করার জন্য বা এই ডিজায়ার্ড অবজেক্টিভটাকে ফুলফিল করার জন্য আমার কোন মোটিভেটিং অ্যাপ্রোচটি তাৎপর্যপূর্ণ হবে। আমরা জানি লিডারশিপের ক্ষেত্রে লিডিং বলে একটা কনসেপ্ট রয়েছে, যেটি প্র্যাকটিক্যালি ডাইরেক্টিংয়ের সাথে সম্পর্কযুক্ত। যে আমার টোটাল কাজটা করার জন্য বা লিডিংয়ের জন্য বা লিডারশিপের জন্য আমার লিডারশিপের অনেক মেকানিজম রয়েছে, স্টাইলস রয়েছে। আমরা জানি তিনটি গুরুত্বপূর্ণ স্টাইলসের মধ্যে যেমন রয়েছে ডেমোক্রেটিক স্টাইলস, অটোক্রেটিক স্টাইলস এবং স্টাইল অফ লিডারশিপ, আর এটি যে লেসেজ ফেয়ার বলে একটি স্টাইলস অফ লিডারশিপ রয়েছে। তো আমার কোন লিডারশিপ স্টাইলটা আমার অ্যাপ্রোপ্রিয়েট হবে এই অ্যাকশনের পরিপ্রেক্ষিতে বা ডিজায়ার্ড অবজেক্টিভের পরিপ্রেক্ষিতে। তো একই রকমভাবে কন্ট্রোলিংয়ের অ্যাপ্রোচগুলো কী কী রয়েছে, কন্ট্রোলিং করার ক্ষেত্রে আমি কীভাবে কন্ট্রোল করব। যদি কোনো রকমের ডাইভারশান হয়, অ্যাক্টিভিটির ডাইভারশান হয়, সে ডাইভারশানগুলোকে মিনিমাইজ করার জন্য আমার কী অ্যাপ্রোচ হবে, বা ডাইভারশানটা ঠেকানোর জন্য আমার রেসিস্ট করার জন্য কী ধরনের অ্যাপ্রোচ হবে, বা বলা যেতে পারে আমার যে স্ট্যান্ডার্ড যা আমি রিসোর্সের হিউম্যানিস্টিক রিসোর্সের সামনে যে স্ট্যান্ডার্ডগুলো আমি স্থাপন করব বা ফোকাস করব, সেগুলোকে ফোকাস করার মেকানিজম কী হবে, এই ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে কিন্তু আমার একটা স্বচ্ছ ধারণা, সদর্থক ধারণা দরকার। বা এক্ষেত্রে যেটা আমি বলবো যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যানালাইসিস ছাড়া আমি কিন্তু যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ আমি সিলেক্ট করতে পারবো না। তো সায়েন্টিফিক এই যে প্ল্যানিং কী হবে ইত্যাদি ইত্যাদি রিলেটেড যে সমস্ত কাজগুলি, সেই কাজগুলির যে বিভিন্ন অ্যাপ্রোচ রয়েছে, সেই অ্যাপ্রোচগুলির মধ্যে স্পেসিফিক অ্যাপ্রোচটাকে সিলেক্ট করার ক্ষেত্রে কিন্তু এই ম্যানেজমেন্ট আমাদেরকে বিশেষভাবে সাহায্য করে থাকে। এরপরে আমরা যে 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোকপাত করব বা আলোচনা করব, সেটি আরও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেটি আমাদের ম্যানেজমেন্টকে ভালো করে বোঝার ক্ষেত্রে সাহায্য করবে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আমরা যেটা জানলাম যে ম্যানেজমেন্ট হচ্ছে স্কিলকে নিয়ে স্টাডি করা, সেটা স্কিলটাকে জানা এবং সেটাকে অ্যাপ্লাই করা। দ্বিতীয় ক্ষেত্রে আমরা জানলাম যে অনেক রকমের অ্যাপ্রোচ রয়েছে, প্ল্যানিং, অর্গানাইজিং ইত্যাদি যে গুরুত্বপূর্ণ কাজগুলি সেগুলো করার ক্ষেত্রে যে অনেকগুলি অ্যাপ্রোচ রয়েছে, সেই অ্যাপ্রোচগুলির মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ কী রয়েছে, সেই অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ কোনটি সেটি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা বা সেটি সম্পর্কে একটা স্পেসিফিক ভিউ তৈরি করার ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট আমাদের বিশেষ ভূমিকা পালন করে। তৃতীয় যে বিষয়টির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে স্টাডি টু ফাইন্ড আউট বেস্ট। এখানে বলা হচ্ছে বেস্ট অ্যান্ড চিপেস্ট মেকানিজম, বেস্ট অ্যান্ড cheapest mechanism to meet the target objective, cheapest mechanism to meet the target objective এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা স্টাডি, যে স্টাডির মাধ্যমে আমাকে কিন্তু একটা বেস্ট অ্যাপ্রোচ আমাকে বা বেস্ট মেকানিজম আমাকে প্রোভাইড করবে, যে কোন পথ বা কোন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমি যদি কাজটিকে কন্ডাক্ট করি তাহলে সেক্ষেত্রে আমার আউটকাম বা আমার যে রেজাল্ট সেটা হচ্ছে যেমন রেজাল্ট আমি এক্সপেক্ট করছি সে ধরনের রেজাল্ট আমি পাবো। এবং পাশাপাশি হচ্ছে সাধারণভাবে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের দেখা হয় যে অতি ব্যয় বা প্রয়োজনের থেকে অতিরিক্ত খরচ এইটি যাতে না হয় সেটিকে নিয়ন্ত্রণ করা। কারণ আমরা জানি যে রিসোর্স থাকলেই তাকে যদি অবাঞ্ছিতভাবে ইউজ করা হয় বা সেটাকে ইউটিলাইজ করা হয় বা কাজে লাগানো হয় বা খরচ করা হয়, অর্থাৎ আমার যদি এক্সপেন্সিভ বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ম্যানেজমেন্টের একটা দুর্বলতা বলে সেই বিষয়টিকে বিবেচিত হবে। তো সেই জন্য বলা হচ্ছে যে এরকম একটা পন্থা বের করা হবে যেখানে কি হবে, অপচয় হবে না, ওয়েস্টেজ হবে না, যেখানে হচ্ছে একটা এফেক্টিভ একটা সিগনিফিক্যান্ট একটা মেকানিজম উঠে আসবে
যে মেকানিজমের মাধ্যমে একটি ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত যে সমস্ত কাজগুলি রয়েছে সে কাজগুলি কিন্তু যথার্থভাবে সম্পাদন করা সম্ভব হবে। সেই জন্য বলা হচ্ছে ম্যানেজমেন্টের এটি একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়, সেটি হচ্ছে বেস্ট অ্যান্ড চিপেস্ট ওয়েটাকে পন্থাগুলোকে বা মেকানিজমগুলোকে খুঁজে বার করা। এই বেস্ট পন্থা বা চিপেস্ট পন্থাগুলোকে খুঁজে বার করার মাধ্যমে। তবে এই প্রসঙ্গে আমাদের মনে রাখা দরকার যে আমি যদি এক্সপেন্সিভটাকে মানে আমাদের ব্যয়টাকে কমাতে চাই এবং কমাতে গিয়ে যদি কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে হয় সেটা কিন্তু করলে চলবে না। কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ না করে অর্থটাকে কমানো, তার অর্থের খরচটা অপচয়টাকে কমানো। তাহলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে ম্যানেজমেন্টের যে তৃতীয় গুরুত্বপূর্ণ যে প্রকৃতি বা তৃতীয় গুরুত্বপূর্ণ যে আসপেক্টটি সেটি সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা চতুর্থ আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব যে ম্যানেজমেন্ট বিষয়টি কি, ম্যানেজমেন্টের যে মূল আলোচ্য বিষয় সেগুলো কি রয়েছে বা তার প্রকৃতি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা গঠন করার জন্য আমরা এই জায়গাটাকে কনসেন্ট্রেট করব। এখানে বলা হচ্ছে যে প্রসেস ম্যানেজমেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট ইজ আ প্রসেস টু অ্যানালাইজ and convert the situation and convert this situation এবং বলা হচ্ছে সিচুয়েশন ফর এনশিওরিং, কিসের জন্য সিচুয়েশনকে কনভার্ট করা হবে, বলছে ফর এনশিওর করার জন্য, ensuring the effort to accomplish the desired outcome, the desired outcome. এই যে একটা বিষয় নিয়ে আলোচনা করা হলো যে ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করতে গিয়ে এখানে বলা হয়েছে যে ম্যানেজমেন্ট এমন একটা প্রসেস, কিসের প্রসেস, এটা হচ্ছে অ্যানালাইসিসের প্রসেস। এই যে অ্যানালাইসিসের প্রসেস, আর দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে এটাকে কনভার্ট করে, কাকে অ্যানালাইসিস করব, এখানে যেটা বিচার্য বিষয় সেটা হচ্ছে বলা হচ্ছে সিচুয়েশন কখনো আমাদের ফেভারে থাকে, কখনো আমাদের ফেভারে থাকে না, নন ফেভারেবল একটা সার্কামস্টেন্স আমাদের সামনে উঠে আসে। অর্থাৎ যখন কোনো প্রতিষ্ঠান বা যখন কোনো সংগঠিত গোষ্ঠী বা সংগঠিত গ্রুপ, অর্গানাইজড গ্রুপ কী করতে চাইছে যে এই ম্যানেজমেন্ট নামক যে ক্রিয়াটি বা বলা যেতে পারে যে অর্গানাইজড হওয়ার পেছনে যে উদ্দেশ্য থাকে, সেই অর্গানাইজড হওয়ার পেছনে যে উদ্দেশ্যটিকে পূরণ করার জন্য, সেই অবজেক্টিভটিকে বা ডিজায়ার্ড আউটকামটিকে ফুলফিল করার জন্য বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করছে বা করতে আগ্রহী হয়েছে সেই যে অর্গানাইজড গ্রুপ, তখন কিন্তু তাদেরকে কি করতে হয়, তাদেরকে কিন্তু সেই সিচুয়েশনকে অ্যানালাইসিস করতে হয়। সিচুয়েশনকে কেন অ্যানালাইসিস করতে হয়? কারণ সিচুয়েশনকে অ্যানালাইসিস করার মধ্য দিয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা অনেকগুলি দিক আমাদের কাছে বা একজন ম্যানেজারের কাছে বা একজন গবেষকের কাছে কিন্তু সেই বিষয়গুলি পরিষ্কার রূপে প্রকাশিত হয়। যেমন সময়ের সাথে সাথে কি গুরুত্বপূর্ণ, সময়ের সাথে সাথে কি প্রাসঙ্গিক, একই রকমভাবে কোনটি অনেক বেশি লজিক্যাল। অর্থাৎ এখানে মাথায় রাখতে হবে যে কোনো সিচুয়েশনাল অ্যানালাইসিসের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয়কে কিন্তু কনসেন্ট্রেট করা হয় বা অ্যানালাইসিস করা হয়। একটি হচ্ছে টাইম আর একটা হচ্ছে লজিক। তো সিচুয়েশনের সাথে রিলেটেড যে দুটো কম্পোনেন্ট আছে বা ফ্যাক্টর রয়েছে, একটা টাইম ফ্যাক্টর আর একটা হচ্ছে লজিক। এই যে দুটো জিনিস রয়েছে, একটা টাইম রয়েছে, একটা লজিক রয়েছে। অর্থাৎ আমাকে কি করতে হবে যে আমার ম্যানেজ করার সময় যে আমার সামনে যে সমস্ত সম্পদগুলি রয়েছে বা আমার সামনে যে অ্যাকশান প্ল্যান রয়েছে বা আমার সামনে যে ডিজায়ার্ড অবজেক্টিভ রয়েছে সে বা টার্গেট পয়েন্ট রয়েছে, সেগুলো কতটা সময়ের সাথে সাথে গুরুত্বপূর্ণ বা সেগুলো কতটা লজিক্যাল, সেগুলি সম্পর্কে কিন্তু আমাকে অ্যানালাইসিস করতে হয়, সেগুলি সম্পর্কে ভালো করে আমাকে জানতে হয়। যদি কখনো দেখা যায় যে কিছু এরকম পরিস্থিতি থাকে যে পরিস্থিতিতে মূলত আমরা দেখতে পাই যে পরিস্থিতি আমাদের ফেভারে নেই,
পরিস্থিতিতে অনেক এরকম নন লজিক্যাল বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইনসিগনিফিক্যান্ট আসপেক্ট রয়েছে, যেগুলি আমাদের মধ্যে আমাদের যে এফোর্ট রয়েছে বা আমাদের যে অ্যাক্টিভিটি রয়েছে বা আমাদের যে ভাবনা রয়েছে বা অ্যাকশন প্ল্যান রয়েছে সেটিকে ডাইভার্ট করার ক্ষেত্রে বা ডেভিয়েট করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে পারে। সেই ফ্যাক্টরগুলোকে কনভার্ট করতে হবে, সেই ফ্যাক্টরগুলোকে অর্থাৎ নন ফেভারেবল কনসেপ্টগুলো বা আনফেভারেবল জায়গাগুলোকে ফেভারেবল জায়গাতে কনভার্ট করার জন্য সিচুয়েশানসকে অ্যানালাইসিস করতে হবে। কারণ সিচুয়েশানসকে অ্যানালাইসিস করলে এরকম অনেক কোরিলেটেড আসপেক্টস বা ভেরিয়েন্স, কতগুলো কোভেরিয়েন্স বা কোরিলেটেড আসপেক্টস কিন্তু আমাদের সামনে চলে আসবে। সেই কোভেরিয়েন্স বা কোরিলেটেড আসপেক্টসগুলির মধ্য থেকে কোন কোরিলেটেড আসপেক্টসগুলি অনেক সিগনিফিক্যান্ট বা অনেক তাৎপর্যপূর্ণ সেটি সম্পর্কে কিন্তু আমাদেরকে জানা খুব দরকার। একই রকমভাবে অনেকগুলি এরকম কোভেরিয়েন্স বা রিলেটেড আসপেক্টস থাকবে যেগুলি আমাদেরকে বিভিন্নভাবে বিব্রত করতে পারে বা আমাদের যে কর্মপন্থা বা পদ্ধতি সেটাকে ডাইভার্ট করতে পারে। সেগুলি সম্পর্কে আমাদের স্পষ্ট বা স্বচ্ছ ধারণা গঠন করা অত্যন্ত আবশ্যক। সেই সম্পর্কে ধারণা গঠন করতে গেলে আমাকে সিচুয়েশানসকে জানতে হবে এবং সিচুয়েশানকে জানার ক্ষেত্রে যে বিশেষ প্রক্রিয়াটা আমাদেরকে সাহায্য করে সে প্রক্রিয়াটি হচ্ছে ম্যানেজমেন্ট। অর্থাৎ থ্রু ম্যানেজমেন্ট প্রসেস একজন ব্যক্তি বা একটি সংগঠিত গোষ্ঠী কি করতে পারে, পরিস্থিতিকে ভালোভাবে বুঝতে পারে এবং পরিস্থিতি যদি অবাঞ্ছিত হয় বা বলা যেতে পারে নন ডিজায়ারেবল হয় তাহলে সেই পরিস্থিতিকে কনভার্ট করতে পারে। বা এমন হতে পারে যে পরিস্থিতির সাথে রিলেটেড যে সমস্ত ফ্যাক্টরগুলি রয়েছে যেগুলো ফেভারেবল ফ্যাক্টর সেগুলোকে ভালো করে বোঝা এবং যেগুলো নন ফেভারেবল ফ্যাক্টর সেগুলোকে ডাইভার্ট করা, কনভার্ট করা ইত্যাদি কাজগুলি করার ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্টের বা ম্যানেজারের বিশেষ রকমের গুরুত্ব বা তাৎপর্য আমরা দেখতে পাই। তো ম্যানেজমেন্টের এই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সহজ করে বলতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে সিচুয়েশানসকে আমরা কীভাবে অ্যানালাইসিস করব। সিচুয়েশানসকে যদি আমাদের প্রতিকূলে থাকে সেটাকে অনুকূল কীভাবে করতে হবে। কারণ এগুলি এলোমেলোভাবে হ্যাপাজার্ড ওয়েতে যদি আমরা স্টাডি করি তাহলে সেগুলি কিন্তু আমাদের সামনে সেগুলি সম্পর্কে কোনো ধারণা আমাদের কাছে স্পষ্টভাবে গড়ে উঠবে না। তো এরপরে যে বিষয়টি যেটি ম্যানেজমেন্টকে আমাদের বুঝতে বিশেষভাবে সাহায্য করবে সেটি হচ্ছে ম্যানেজমেন্টকে কখনো বলা হয় অ্যান আর্ট। ম্যানেজমেন্টকে কি বলা হচ্ছে অ্যান আর্ট টু ইউটিলাইজ রিসোর্স, ইউটিলাইজ রিসোর্সেস। হ্যাঁ, রিসোর্সেস, এই যে রিসোর্সগুলি রয়েছে সেই রিসোর্সগুলিকে ইউটিলাইজ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আর্ট বা এটি একটি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা একটি স্কিল ইউটিলাইজেশন মেকানিজম বা সিস্টেম বলা যেতে পারে। অর্থাৎ এখানে আর্ট বলতে বেসিক্যালি কি বলা হচ্ছে, আর্ট মানে বলা হচ্ছে যে স্কিলটা কি হবে, স্কিলটা হচ্ছে যে আমার সামনে যে কাজগুলি আছে সে কাজগুলোকে আমাকে সব অ্যাজ ইট ইজ এফেক্টিভ করতে হবে, আমাকে সিগনিফিক্যান্ট করতে হবে, আমাকে অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে, আমাকে ভ্যালিড করতে হবে, আমাকে কি বলবো, আমার ডিজায়ারেবল করতে হবে। অর্থাৎ কেন করতে হবে, কারণ আমি এনশিওর করতে চাই যে ডিজায়ার্ড অবজেক্টিভ রয়েছে সেই ডিজায়ার্ড অবজেক্টিভটাকে আমি ফুলফিল করার ক্ষেত্রে আমি সেটাকে এনশিওর করতে চাই। তো এটি হচ্ছে আর্ট। ম্যানেজমেন্ট ইজ অ্যান আর্ট। এটা একটা আর্ট বা স্টাডি অফ স্কিল বা অ্যানালাইসিস অফ স্কিল আর কনসেন্ট্রেটিং অফ স্কিল, ফোকাসিং অন স্কিল। তাহলে স্কিলকে কনসেন্ট্রেট করা হয়, ফোকাস করা হয় ইত্যাদি বিষয়গুলোকে নিয়ে কিন্তু ম্যানেজমেন্টে আলোচনা করা হয়। এর মূল আলোচ্য উদ্দেশ্যটা কি, এর মূল কাজটা কি, এর অবজেক্টিভ হচ্ছে রিসোর্সকে ইউটিলাইজ করা, এফেক্টিভলি ইউটিলাইজ করা। রিসোর্স ইউটিলাইজ না করলে সেখান থেকে ভ্যালু ক্রিয়েট হয় না। তাহলে রিসোর্স যদি অ্যাপ্রোপ্রিয়েট বা এফেক্টিভলি ইউটিলাইজ করা হয় তাহলে সেখান থেকে ভ্যালু ক্রিয়েট হবে। আর যদি এফেক্টিভ ভ্যালু ক্রিয়েট হয় সেখান থেকে কিন্তু আমাদের যে টার্গেট, অর্গানাইজড গ্রুপের যে টার্গেট, সেই টার্গেটকে ফুলফিল করা সম্ভব হবে বা অর্গানাইজড গ্রুপের যে টার্গেট অবজেক্টিভ বা ডিজায়ার্ড অবজেক্টিভ সেই অবজেক্টিভগুলোকে মিট করা কিন্তু সম্ভব হবে। সেই জন্য এটিকে ম্যানেজমেন্টকে এইভাবে উল্লেখ করা হয়। এরপরে যে বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব যে ম্যানেজমেন্ট কি এই বিষয় সম্পর্কে বা এর প্রকৃতি কি সেটি সম্পর্কে আলোচনা করতে এরকমভাবে বলা হয় যে 6 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব যে কন্টিনিউয়াস ম্যানেজমেন্ট হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড প্রগ্রেসিভ স্টাডি অ্যান্ড continuous and progressive study of facts
অ্যাজ পার টার্গেট অবজেক্টিভ, অ্যাজ পার এখানে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে টার্গেট অবজেক্টিভ হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিচার্য বিষয়। টার্গেট অবজেক্টিভ, এই টার্গেট অবজেক্টিভ অনুসারে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ম্যানেজমেন্ট বেসিক্যালি যেটা করতে সাহায্য করে কন্টিনিউয়াস স্টাডিতে, অর্থাৎ ফ্যাক্টসগুলো বা ঘটনাগুলো বা সত্যগুলো বা প্রবলেমগুলো সেগুলোকে আমাকে কি করতে হবে, কন্টিনিউয়াসলি স্টাডি করতে হবে। এবং সে কন্টিনিউয়াসলি স্টাডি করলে আমাকে কি করতে হবে, কিছু না কিছু কিউমুলেটিভ রেজাল্ট বা কিউমুলেটিভ আউটকাম আমি কিন্তু পাবো। প্রত্যেকটি ডিসিশনের ক্ষেত্রে, ভাবনার ক্ষেত্রে, চিন্তনের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু আমি একটা কিউমুলেটিভ একটা আউটকাম আমি পাওয়ার সম্ভাবনা থাকে। তাই কন্টিনিউয়াস স্টাডির প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে। এবং যত কন্টিনিউয়াস স্টাডি হবে, সেই স্টাডির মধ্যে দিয়ে যখন একটা কিউমুলেটিভ আউটকাম আসবে, একটা কিউমুলেটিভ এনরিচমেন্ট আসবে, তার মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি প্রগ্রেসিভ চেঞ্জ আসবে। তাহলে এই যে কিউমুলেটিভ চেঞ্জ, এই কিউমুলেটিভ চেঞ্জের মধ্য দিয়ে কিন্তু ফর পজিটিভ ডাইমেনশন, cumulative change for positive dimension is basically known as the progression বা এই যে প্রগ্রেস। তাহলে ফ্যাক্টসগুলোকে কন্টিনিউয়াসলি স্টাডি করতে সাহায্য করে বা স্টাডি করে থাকে। ম্যানেজমেন্টের অনুশীলনে মূলত দেখা যায় যে যতগুলি গুরুত্বপূর্ণ ফ্যাক্টস রয়েছে সেগুলোকে নিয়ে স্টাডি করা হয়, কন্টিনিউয়াসলি স্টাডি করা হয়। এবং প্রত্যেকটি কন্টিনিউয়াস স্টাডির মধ্য দিয়ে কিউমুলেটিভ রেজাল্ট আমরা পাই। এবং সেই কিউমুলেটিভ রেজাল্টের মাধ্যমে কিউমুলেটিভ এনরিচমেন্ট আসে, এবং সেই কিউমুলেটিভ এনরিচমেন্টের মাধ্যমে একটা প্রগ্রেসিভ ডাইমেনশন বা একটা প্রসপারিটির জায়গা কিন্তু এনশিওর হয়। এবং এর মাধ্যমে যে টার্গেট অবজেক্টিভ, সে টার্গেট অবজেক্টিভটাও আমরা এনরিচড ওয়েতে সেটাকে ফুলফিল করতে পারি, বা এনরিচড ওয়েতে সে ফুলফিল করার একটা সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়টিকে নিয়ে চর্চা করা বা এই বিষয়টিকে কনসেন্ট্রেট করা বা এটিকে ফোকাস করা হচ্ছে ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ কাজ। বা ম্যানেজমেন্ট বলতে সাধারণভাবে বোঝাচ্ছে সেই অনুশীলন পদ্ধতি যেটা ফ্যাক্টসকে কন্টিনিউয়াস ওয়েতে স্টাডি করতে সাহায্য করে। মূলত অবজেক্টিভ কি হচ্ছে, প্রগ্রেস করা বা সেটাকে প্রগ্রেসকে এনশিওর করা, সেই বিষয়টি এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। এবার সবার শেষে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব বা আমরা ম্যানেজমেন্টের প্রকৃতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলবো, সেটি হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট কোঅর্ডিনেশন। ম্যানেজমেন্টে যে আরেকটি জিনিসকে ফোকাস করা হয় সেটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কোঅর্ডিনেশন অ্যামং হিউম্যানিস্টিক রিসোর্সেস। অ্যাপ্রোপ্রিয়েট কোঅর্ডিনেশন অ্যামং হিউম্যানিস্টিক রিসোর্সেস। যে হিউম্যানিস্টিক রিসোর্সেসগুলো মূলত অর্গানাইজড হয়েছে বা একটি প্রতিষ্ঠানের সাথে সংঘবদ্ধ হয়েছে বা যুক্ত হয়েছে, সেগুলির মধ্যে কোঅর্ডিনেশনটা খুব ইম্পর্টেন্ট। এই কোঅর্ডিনেশনের কাজটি সম্পন্ন হয় কিভাবে, এফেক্টিভ বা অ্যাপ্রোপ্রিয়েট কমিউনিকেশনের মাধ্যমে, এফেক্টিভ মোটিভেটিংয়ের মাধ্যমে, এফেক্টিভ ডাইরেকশনের মাধ্যমে। এখানে তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অর্গানাইজড গ্রুপের মধ্যে যারা আছে তার মানে তারা কীভাবে হবে, কোঅর্ডিনেশনটা হবে। এখানে একটা ফ্যাক্টর হচ্ছে কমিউনিকেশন গ্যাপ হলে কিন্তু সেক্ষেত্রে যে কোনো প্রসেসে কমিউনিকেশন গ্যাপ যদি থাকে তাহলে সেটাকে কোঅর্ডিনেশন করাটা সম্ভব হয় না। 2 নম্বর কী হবে, মোটিভেশনের মাধ্যমে কোঅর্ডিনেশনের কাজটি সম্পন্ন হবে, মোটিভেশনের মাধ্যমে হবে। 3 নম্বর কী হচ্ছে, 3 নম্বর হচ্ছে লিডারশিপের মাধ্যমে আসবে, লিডারশিপ সিস্টেমের মাধ্যমে কোঅর্ডিনেশনের কাজটি সম্পন্ন হবে। আর 4 নম্বরে যেটা হচ্ছে সেটি হচ্ছে মোটিভেটিং গেল লিডারশিপ, ডাইরেক্টিংয়ের মাধ্যমে, ডাইরেক্টিং অ্যাকচুয়ালি লিডারশিপের মাধ্যমে। এখানে যেমন আরেকটি হচ্ছে স্টাফিংয়ের মাধ্যমে, তাদের যে চাওয়া পাওয়া তাদের যে মিনিমাম যে রিকোয়ারমেন্ট, সেই মিনিমাম রিকোয়ারমেন্ট, তাদের যে ডিগনিটি বা তাদের যে নিড বা তাদের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলোকে কনসেন্ট্রেট করার মাধ্যমে। অর্থাৎ কোনো একটা অর্গানাইজড গ্রুপে যেখানে ম্যানেজমেন্টের বিশেষ রকমের প্রয়োগ রয়েছে, ম্যানেজমেন্টের বিশেষ রকমের কার্যকারিতা রয়েছে বা গ্রহণযোগ্যতা রয়েছে, সেখানে মূলত এই কোঅর্ডিনেশন একটা তাৎপর্যপূর্ণ প্রসেস। এই কোঅর্ডিনেশনের বিষয়টি সম্পর্কে কিভাবে কোঅর্ডিনেশন করা যেতে পারে সে সম্পর্কে বিশেষ নির্দেশিকা, বিশেষ রকমের ডাইমেনশন যদি আমাদেরকে জানতে হয় বা প্যারাডাইম সম্পর্কে যদি কনসেপ্ট তৈরি করতে হয়, তাহলে আমাদেরকে ম্যানেজমেন্ট নিয়ে স্টাডি করতে হবে। এবং এই কোঅর্ডিনেশনটা আমরা কোথায় করব, মূলত এই কোঅর্ডিনেশনটা হচ্ছে হিউম্যানিস্টিক রিসোর্সের মধ্যে করতে হবে। আর কোঅর্ডিনেশন কিভাবে হবে, কোঅর্ডিনেশনের পন্থা হিসেবে ম্যানেজমেন্টে আমরা যে বিষয়গুলোকে বিশেষ করে পর্যবেক্ষণ করেছি বা দেখে থাকি, সেটি হচ্ছে কমিউনিকেশনের মাধ্যমে কোঅর্ডিনেশনের কাজটি যথার্থভাবে সম্পন্ন হয়, মোটিভেটিংয়ের মাধ্যমে হয়, স্টাফিংয়ের মাধ্যমে হয়, লিডারশিপ সিস্টেমের মাধ্যমে হয়। এইগুলি সম্পর্কে কিন্তু সদর্থক বা স্বচ্ছ ধারণা গঠন করতে হলে আবশ্যিক যে বিষয়টি সেটি হচ্ছে আমাদেরকে ম্যানেজমেন্টকে নিয়ে স্টাডি করতে হবে। ম্যানেজমেন্টে এই লিডারশিপের মেকানিজম বা লিডারশিপের বিভিন্ন রকম অ্যাপ্রোচ, কমিউনিকেশনের বিভিন্ন রকমের অ্যাপ্রোচ, ইন্টার কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন,
মোটিভেশন এবং স্টাফিং লিডারশিপ ইত্যাদি বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে রেলেভেন্ট বা তাৎপর্যপূর্ণ বা সিগনিফিক্যান্ট কনসেপ্ট তৈরি করতে গেলে আমাদের কিন্তু ম্যানেজমেন্টের উপর নির্ভর করতে হবে। তো যাই হোক, এই হলো ম্যানেজমেন্টের প্রকৃতি সম্পর্কিত একটি সংক্ষিপ্ত আলোচনা। আপনারা মনোযোগ সহকারে শুনলেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ।